তিস্তার পানির অধিকার চাইবে বাংলাদেশ, বলেছে প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি পিস্তল সহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার। হাসিনার নির্দেশে খসড়া না দেখেই সই হয়েছিল আদানির চুক্তি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক, বলেছে রিজভী। আন্দোলনকারী শনাক্তে কাপড় চোপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে। বর্ণার্তদের পাশে ইইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিস্তার পানির অধিকার চাইবে বাংলাদেশ, পিটিআইকে বলেছে প্রধান উপদেষ্টা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুই দেশের মধ্যে পানি বণ্টনের সমস্যা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম মেনে সমাধান করা উচিত। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এই অধিকার রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য দূর করতে কাজ তার সরকার করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাই বলেছেন ডক্টর ইউনূস। তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে এই সাক্ষাৎকার দিয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দুই দেশের মধ্যে পানি বণ্টনের সমস্যা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত। আমাদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, এই ইস্যুটি ঝুলিয়ে রেখে কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। এদিকে মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন তিনি। এছাড়া তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলির প্রধানদের একটি প্রতীকী ছবি তোলার জন্য একত্রিত করার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অবশ্যই আমরা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করব। তিনি আরও বলেন, সার্ক গঠিত হয়েছিল এক মহৎ উদ্দেশ্যে। এটি কেবল কাগজে কলমেই টিকে আছে এবং কার্যকর নয়। আমরা সার্কের নাম ভুলে গেছি। আমি সার্কের মূলনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে সার্কের কোনো শীর্ষ সম্মেলন হয়নি। তিনি সদস্য রাষ্ট্রগুলির মধ্যে নতুন করে সহযোগিতার সম্ভাব্য সুবিধাগুলি তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। আমরা যদি একত্রিত হই তাহলে অনেক সমস্যার সমাধান হবে। 2016 সালে ইসলামাবাদের সার্ক শীর্ষ সম্মেলন বাতিল হওয়ার প্রেক্ষাপটে ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সাথে তুলনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ইউরোপীয় দেশগুলি অনেক কিছু অর্জন করেছে। ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান, এটি কতটা চমৎকারভাবে কাজ করে। আমাদের নিশ্চিত করতে হবে যে সার্ক কাজ করে। পাকিস্তান সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য উপায়ে কাজ করা যেতে পারে, তবে সার্কের কার্যকারিতা বন্ধ করা যাবে না। রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূস মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের জন্য ভারত এবং চীনের সহায়তা কামনা করেন। এদিকে বিদেশি পিস্তল সহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার। পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামচুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব 12 এর সদস্যরা। শুক্রবার ভোরে শহরের আলোবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার মেজর এহতেসামুল হক খান এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গুলি, ইয়াবা, প্রাইভেট কার সহ গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে র্যাবের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তমালকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে হাসিনার নির্দেশে খসড়া না দেখেই সই হয়েছিল আদানির চুক্তি। আওয়ামী লীগের গত ১.৫ দশকে ১০০-এর বেশি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে। দর কষাকষি ছাড়াই প্রতিটি চুক্তি করা হয়েছিল বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে। এই জন্য প্রতিটি চুক্তিতেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় এবং ক্যাপাসিটি চার্জ ধরা হয়েছে অনেক বেশি। তবে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সমালোচিত হয় আদানির সঙ্গে করা চুক্তিটি। ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য ২৫ বছরের চুক্তি করেছে বাংলাদেশ। ২০১৭ সালের ৫ই নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চুক্তিটি সই করেছিল। ওই চুক্তি সইয়ের বৈঠকে উপস্থিত ৩ জন কর্মকর্তা শেয়ারবিজের কাছে এই বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। নাম প্রকাশ না করা শর্তে জানান, আদানির সঙ্গে সম্পাদিত চুক্তিতে সর্বোচ্চ গোপনীয়তা অনুসরণ করা হয়। চুক্তির খসড়া বিদ্যুৎ বিভাগে এলেও তা পিডিবিতে পাঠানো হয়নি। ফলে বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া নিয়ে কাজ করা পিডিবির কর্মকর্তারা চুক্তির বিষয়ে আগে থেকে কিছু জানতেন না। তারা আরও জানান, তৎকালীন বিদ্যুৎ সচিব মোহাম্মদ কাউসের সরাসরি তত্ত্বাবধানে চুক্তি সই হয়। তিনি আদানির সঙ্গে মিটিংয়ে ঢোকার আগেই পিডিবির কর্মকর্তাদের সতর্ক করেন যেন চুক্তিটি নিয়ে কোনো প্রশ্ন করা না হয়। তিনি এও বলেন, কোনো বিষয় নিয়ে দর কষাকষি না করার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা নিজেই। বৈঠকে সচিব নিজে ক্যাপাসিটি চার্জের বিষয় নিয়ে প্রশ্ন করেন। সে সময় আদানির পক্ষ থেকে একটা রেট বলা হলে সচিব তা কিছুটা কমানোর অনুরোধ করেন। পরে সেটি গ্রহণ করা হয়। এইভাবে দর কষাকষি ছাড়াই আদানির সঙ্গে চুক্তি সই হয়। সূত্রমতে আদানির সঙ্গে সইকৃত চুক্তিটি প্রায় ৫ বছর গোপন রাখা হয়। তবে বিদ্যুৎ আমদানির শুরুর আগে চুক্তির কপিটি পান পিডিবির কর্মকর্তারা। তখন এর একটি কপি শেয়ারবিজের হাতেও চলে আসে। সেটি বিশ্লেষণ করে চুক্তির বিভিন্ন দুর্বল দিক বের করা হয়। এতে দেখা যায় দর কষাকষি ছাড়া চুক্তি সই করায় আদানিকে বেশ কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা দেশের অন্য কোনো বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো কমপক্ষে সক্ষমতার ৩৪% বিদ্যুৎ কেনা। তা না হলে পিডিবিকে ক্যাপাসিটি চার্জ ছাড়াও জরিমানা দিতে হবে। এই বিষয়ে চুক্তির 3(1) এর বিধারায় বলা হয়েছে, পিডিবিকে চুক্তির প্রত্যেক বছর কেন্দ্রটির বিদ্যমান সক্ষমতার কমপক্ষে ৩৪% বিদ্যুৎ কিনতে হবে, যা মিনিমাম অফটেক কমিটমেন্ট হিসেবে বিবেচ্য হবে। যদি বাংলাদেশ তা কিনতে ব্যর্থ হয় তাহলে পিডিবির পক্ষ থেকে আদানি পাওয়ারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের মধ্যে থাকবে আদানির কয়লার দাম, কয়লা পরিবহন ব্যয়, বন্দরে কয়লা খালাস ব্যয় এবং কয়লা হ্যান্ডেলিং ব্যয়। পায়রা এবং রামপালের বিদ্যুৎ নেওয়ার জন্য হরতাল, যুদ্ধ বা আইন পরিবর্তনের মতো রাজনৈতিক ঘটনাকে ফোর্স মেজর হিসেবে গণ্য করা হয়েছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালে রাজধানীর রামপুরায় গণ আন্দোলনের সময় নিহত রিকশাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। আমরা বিএনপি পরিবার এর আয়োজন করে। রিজভী বলেন, একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। তিনি বলেন, আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কা তৈরি করেছে। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস এবং বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হচ্ছে। এটা আমাদের বিষয়। আমাদের ওপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছিল। জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করে বিদায় করেছে। আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, হামাস, ইসরায়েল এর সাথে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে জানিয়েছে বিএনপির মুখপাত্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।